তাহলে দেখেন যে আমরা 55 ধারাতে দেখছিলাম যে জিনিয়াস এন্ড জাজমেন্ট ডেটর আমরা দুইটা পার্টে দেখছিলাম। একটা হচ্ছে জাজমেন্ট ডেটর, আর একটা হচ্ছে ডিক্রি হোল্ডার। ডিক্রি হোল্ডার মানে হচ্ছে যে মামলা জিতে, ডিক্রি হোল্ডার মানে হচ্ছে যে মামলায় জিতে, আর জাজমেন্ট ডেটর মানে হচ্ছে যে মামলায় হেরে যায়, যে মামলায় হেরে যায়। তো এই জাজমেন্ট ডেটরকে অ্যারেস্ট করা যাবে। কখন অ্যারেস্ট করা যাবে সেটাও কিন্তু বলে দিচ্ছে যে কখন অ্যারেস্ট করা যাবে। বলছে যে at any time, যে কোনো সময়, on any day, এটা 55 বলে দিছে, মানে at any hour and on any day। আচ্ছা, অ্যারেস্ট যে করবে এটার বেসমেন্টকে, অ্যারেস্ট যে করবে এটা কিসের উপর ভিত্তি করে? কারণ আমরা সেকশন 51-এ দেখছিলাম, ধারা 51-তে দেখছিলাম যে অ্যারেস্ট করার মধ্য দিয়ে, অ্যারেস্ট করার মধ্য দিয়ে ডিক্রি জারি করা যায়। অ্যারেস্ট করার মধ্য দিয়ে ডিক্রি জারি করা যায়। আমরা ধারা 55-তে 5টি উপায় দেখছিলাম। এর মধ্যে একটি উপায় ছিল বাই অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, গ্রেপ্তার এবং আটকের মধ্য দিয়ে ডিক্রি জারি করা যায়। এবং গ্রেপ্তারের প্রসঙ্গটা মূলত আসে সুট ফর পেমেন্ট, পেমেন্ট অফ মানি, যেখানে অর্থ পরিশোধের বিষয় থাকে। জাজমেন্ট ডেটর যখন টাকা শোধ করে না অ্যাকর্ডিং টু জাজমেন্ট, তাহলে রায় অনুসারে যখন টাকা পরিশোধ করে না তখন হচ্ছে অ্যারেস্ট করার প্রসঙ্গ আসে এবং হচ্ছে ডিটেনশনে রাখার, আটক করে রাখার প্রসঙ্গ আসে। বাট এখানে আটক করার কত, হ্যাঁ আপনি অ্যারেস্ট করতে পারবেন, বাট অ্যারেস্ট করার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়ে দিছে এই 55-এর লাস্টে, যে বলে দিছে যদি আপনি কারো থাকার ঘর থেকে, কারো বসবাসের ঘর থেকে কাউকে গ্রেপ্তার করতে চান, তাহলে হচ্ছে যে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন না বা গ্রেপ্তার করার জন্য সেই ঘরে প্রবেশ করতে পারবেন না আফটার সানসেট এন্ড বিফোর সানরাইজ। বিফোর সানরাইজ অর্থাৎ সূর্য ওঠার আগে, আর হচ্ছে আফটার সানসেট সূর্য অস্ত যাবার পরে, সূর্য অস্ত যাবার পরে। এই 55-র একেবারে 4 নাম্বার পয়েন্টে যান, 55(4)। 55(4)-এ গিয়ে দেখেন যে যদি এরকম হয় যে পিআই যদি চায়, জাজমেন্ট ডেটর অর্থের মামলায় জাজমেন্ট ডেটর যদি চায় যে ওই যে জাজমেন্ট ডেটরের বিপক্ষে রায় আসলো যে ডিক্রি হোল্ডারকে এই কয় টাকা পরিশোধ করতে হবে, জাজমেন্ট ডেটরের বিপক্ষে রায় আসলো, তা জাজমেন্ট ডেটর কে, জাজমেন্ট ডেটর দিবে কাকে? ওই যে লিংকটা আবার দিতে বলতেছে, অনেকে জয়েন করতে পারতেছে না। ওহো, দাঁড়া
ওকে, তাহলে যদি এরকম হয় যে আপনি হচ্ছেন মামলার বিবাদী, আপনি মামলা হেরে গেছেন, তাহলে আমরা এই হেরে যাওয়া পার্সনকে বলতেছি জাজমেন্ট ডেটর। আপনি যে মামলায় জিতে গেছে, ডিগ্রি হোল্ডার যার পক্ষে রায় হয়েছে, তাকে আপনার 10 লক্ষ টাকা পে করতে হবে। এখন আপনি যদি চান, আপনি জাজমেন্ট ডেটর হিসেবে আপনি যদি চান যে আমি ইনসলভেন্ট, বা নিজেকে যদি ইনসলভেন্ট হিসেবে দাবি করেন, ইনসলভেন্ট হিসেবে দাবি মানে ওই যে ইনসলভেন্ট হিসেবে মানে আপনি যদি অসচ্ছল ব্যক্তি হন, তার মানে আপনাকে সেই অর্থটা পে করতে হবে না। তা আপনি যদি নিজেকে ইনসলভেন্ট দাবি করতে চান, তাহলে রায় ঘোষণার পর 1 মাসের মধ্যে আপনাকে আদালতের নিকট অ্যাপ্লাই করতে হবে যে স্যার আমি ইনসলভেন্ট, আমি অসচ্ছল ব্যক্তি, আমি পেমেন্ট করতে পারবো না। এবং আদালত তখন কি করতে পারে? আপনি কোর্টে উপস্থিত হয়ে বললেন যে 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 আমি হচ্ছে ইনসলভেন্ট। তো এই যে না, টাকা উঠানোর জন্য আদালত কি করত? টাকা উঠানোর জন্য আদালত কিন্তু আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট মানে মানে আপনার গ্রেফতার করা, অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট ইস্যু করতো। যেহেতু এখন হচ্ছে যে ওয়ারেন্ট ইস্যু করতো কখন? ওয়ারেন্ট ইস্যু করতে হচ্ছে যে আপনি মামলা হেরে গেছেন, হেরে যাওয়ার পর আপনাকে 10 লক্ষ টাকা পে করতে হবে, বাট আপনি দিতেছেন না। আপনি দিতেছেন না দেখেই তো এক্সিকিউশন সুট বা হচ্ছে জারি মামলা করার প্রয়োজন হলো, ঠিক না? তাহলে জারি মামলা যখন করবে, তখন জারি মামলার প্রেক্ষিতে আদালত কি করবে? বিবাদীকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার আদেশ দিবে। কিন্তু রায় ঘোষণার পর যদি আপনি জাজমেন্ট ডেটর হিসেবে 1 মাসের মধ্যে আদালতের নিকট আবেদন জানান যে আমি ইনসলভেন্ট, এবং আদালতের কাছে যদি যথাযথ মনে হয়, তখন আদালত কি করতে পারে? আদালত হচ্ছে ওই যে আপনাকে যে অ্যারেস্ট করার যেই ওয়ারেন্ট বা অ্যারেস্ট করার যে অর্ডার দিত, সেই অ্যারেস্টটা ক্যান্সেল করে দিতে পারে। অর্থাৎ হচ্ছে দ্য কোর্ট মে রিলিজ হিম ফ্রম অ্যারেস্ট, অর্থাৎ অ্যারেস্ট থেকে মুক্ত করতে পারে, মানে আপনাকে অ্যারেস্ট করবে না, আপনাকে অ্যারেস্ট করবে না। এখন এখন যদি দেখা যায় যে আপনি এই কাজটা করতে ব্যর্থ হয়েছেন, কোন কাজটা? আপনি যে ইনসলভেন্ট, আপনি যে অসচ্ছল ব্যক্তি, এটা অ্যাপ্লাই করতে আপনি ব্যর্থ হয়েছেন, তার মানে আপনার নামে কি হয়ে যাবে? অ্যারেস্ট অর্ডার হয়ে যাবে, অর্থাৎ আপনাকে গ্রেপ্তার করা হবে। এই যে গ্রেপ্তার প্রশ্নটা কেন আসতেছে? কারণ আপনি রায় হেরে গেছেন, আপনি এখন টাকা পয়সা দিতেছেন না, অর্থাৎ রায়ের মাধ্যমে যেটা আপনার দেওয়া দরকার, দেওয়ার জন্য আদালত বলছিল, সেটা আপনি দিতেছেন না। তাহলে হচ্ছে এটা হচ্ছে সেকশন 55 এর 1 এবং হচ্ছে 55 এর 4, এই দুইটা জায়গা পড়তে হবে। ওকে, এবার তারপর আমরা 56 তো আমরা দেখছিলাম, ওই যে 56 আমরা দেখছিলাম যে আচ্ছা, তার মানে আমরা দেখছি যে ডিক্রি জারির উপায় হিসেবে কোন ব্যক্তিকে বা জাজমেন্ট ডেটরকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে, গ্রেপ্তার এবং আটকের আদেশ আদালত দিতে পারে, গ্রেপ্তার এবং আটকের আদেশ আদালত দিতে পারে। কিন্তু আমরা সেকশন 56 এ দেখছি আপনি সকলকে গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু আপনি মহিলাকে গ্রেপ্তার করতে পারবেন না। মহিলাকে সকল মামলাতে গ্রেপ্তার করতে পারবেন, নো প্রবলেম, বাট ওই ডিক্রিটা যদি হয় ফর দ্য পেমেন্ট অফ মানি,
ডিক্রি যদি হয় ফর দ্য পেমেন্ট অফ মানি, অর্থ পরিশোধের যদি মামলা, অর্থ পরিশোধের যদি ডিক্রি হয়, অর্থ পরিশোধের ডিক্রিতে কোনো মহিলাকে এক্সিকিউশন সুটে, জারি মামলায় গ্রেপ্তার ও আটক করা যাবে না। গ্রেপ্তার ও আটক করার আদেশ দিবে না, আদালত দিবে না। এটা হচ্ছে সেকশন 56। সেকশন 56। এবার চলে আসি সেকশন 58। সেকশন 58 এ মূলত পরিমাণের কথা বলছে। কি পরিমাণ? সেকশন 56 এ মূলত পরিমাণের কথা বলছে। কি পরিমাণ? এখানে বলছে, এই যে বলা হচ্ছে যে আপনাকে অ্যারেস্ট করে ডিটেনশন দিবে, আপনাকে অ্যারেস্ট করে আটকে রাখা হবে, কতটুকু পরিমাণ আটকে রাখা হবে এখানে বলে দিছে স্পষ্ট। হয়তো ডিক্রিজ ফর দ্য পেমেন্ট অফ মানি। আচ্ছা, গ্রেপ্তারের প্রসঙ্গ আসতেছে কোন ধরনের মামলায়? গ্রেপ্তারের প্রসঙ্গ আসতেছে অনলি মানি সুটে, না? মানে যেখানে একটা ডিক্রি দিছে ফর পেমেন্ট অফ মানি, অর্থ পরিশোধ করার জন্য, যে না যে আপনার কাছে সেই পরিমাণ অর্থ পায়, এটা আপনি পরিশোধ করে দেন, এই মর্মে আদালত যখন ডিক্রি দিবে, এবং ডিক্রি অনুসারে যখন যে মামলা হেরে গেছে সে যখন বাদীকে বা যে হচ্ছে উইনার অফ দ্য সুট, যে মামলায় জয়লাভ করছে, বা ডিক্রি বা লিগাল ল্যাঙ্গুয়েজ আমরা যাকে ডিক্রি হোল্ডার বলি, তাকে যখন পে না করবে, তখন ওই তো ডিক্রি হোল্ডার কি করবে? সেই মানিকে রিকভার করার জন্য ডিক্রিট মানি, অর্থাৎ ডিক্রিভুক্ত যে মানিটা সে ডিক্রির মাধ্যমে পাইছে, আদালত যে মানিটা তাকে দিছে ডিক্রির মাধ্যমে, সেটা উদ্ধার করার জন্য সে কি করবে? জারি মামলা করবে। তখন আদালত কি করবে? গ্রেপ্তার করার আদেশ দিতে পারে, গ্রেপ্তার এবং আটক রাখার আদেশ দিতে পারে বিবাদীকে। এখানে আমরা দেখব যে কতটুকু পরিমাণ, তার মানে আমরা দেখুন অর্থের মামলায় গ্রেপ্তারের প্রসঙ্গ আসতেছে ডিক্রি জারির ক্ষেত্রে। এখানে স্পষ্ট করে বলে দিছে, এ সাম অফ মানি এক্সিডিং 50 টাকা, যদি হচ্ছে ফর এ পিরিয়ড অফ 6 মান্থ, তার মানে হচ্ছে যে যদি এরকম হয়, এ সাম অফ মানি এক্সিডিং 50 টাকা, মানে মোর দেন 50 টাকা, যেই ডিক্রিতে যে অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে তার পরিমাণ হচ্ছে 50 টাকার বেশি। তার পরিমাণ যদি 50 টাকার বেশি হয়, তাহলে এখানে ডিটেনশন বা আটক রাখার বিধান আছে ফর এ পিরিয়ড অফ 6 মান্থ, 6 মাসের জন্য। তার মানে হচ্ছে যে অর্থের পরিমাণ যদি 50 টাকার বেশি হয়, সেই অর্থের জন্য আটক রাখা যাবে 6 মাসের বেশি, ফর এ পিরিয়ড অফ 6 মান্থ, না ফর এ 6 মাসের বেশি না, সরি, 6 মাসের জন্য, মানে আপ টু 6 মান্থ, 6 মাসের জন্য। এবার আমরা 58 এর 1 এর বিতে দেখব, ইন এনি আদার কেস ফর এ পিরিয়ড অফ 6 উইকস, মানে অন্যান্য সকল ক্ষেত্রে হচ্ছে 6 সপ্তাহের মতো। তার মানে আমরা দেখতে পাই 50 টাকার বেশি হলেই আটক রাখতে পারবে 6 মাসের জন্য, আর 50 টাকার কম হলে আটক রাখবো 6 উইকস, 6 সপ্তাহের মতো। আটক রাখবো 6 উইকস, 6 সপ্তাহের মতো। এখানে এই 58 এর তাহলে 1 নাম্বার, 1 এর এ এবং বি দেখলাম যে কি পরিমাণে আটক রাখবে, যে বলা হচ্ছে বারবার যে এ ডিক্রি ফর পেমেন্ট অফ মানি, গ্রেপ্তার এবং আটকের বিধান আছে, এবং গ্রেপ্তার ও আটকের মাধ্যমে ধারা 51-তে বলে দিছে যে ডিক্রি জারি করা যায়। এই যে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে আটক করে রাখবে মানে কত টাকার জন্য, কি পরিমাণ আটক করে রাখবে, এটা বলছে সেকশন 58 ধারা 58-তে। তাহলে ধারা 58-তে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যদি 50 টাকার বেশি হয়
তাহলে হচ্ছে 6 মাসের জন্য, আর যদি 50 টাকার কম হয় তাহলে হচ্ছে 6 সপ্তাহের, যদি 50 টাকার কম হয় তাহলে হচ্ছে 6 সপ্তাহের জন্য। এবার এবার আমরা চলে যাব হচ্ছে এর 2তে যান। 58 এর 2, এটা রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ। 58 এর 2, 58 ক্লোজ টু, এখানে স্পষ্ট করে বলে দিছে সাপোজ এরকম হলো, এ জাজমেন্ট ডেটর রিলিজ ফ্রম ডিটেনশন, মানে তাকে যে আটক করে রাখা হয়েছিল, দেনাদারকে, যে মামলা হেরে গেছে তাকে যে জাজমেন্ট ডেটরকে যেই আটক করে রাখা হয়েছিল, তাকে সেখান থেকে আদালত কি দিল? রিলিজ দিল। রিলিজ দেওয়ার পরে আমরা ভাবতেছি যে সে যে দেনা ছিল তার কাছ থেকে ডিক্রি হোল্ডার যে টাকা পয়সা পাবে, আমরা ভাবতেছি সে তো একবার জেলে গেছে, জেলে যাওয়ার পর আদালত তাকে আবার রিলিজ দিছে, মুক্ত করছে, তার মানে সে যদি কোনো দেনাও থাকে তাহলে সেটা মওকুফ হবে না। বিষয়টা হচ্ছে আমরা সেকশন, হ্যাঁ, পেনাল কোডের সেকশন 70 তে আমরা একটা সেকশন 70 তে দেখতে পাই যে ওটা তো ক্রিমিনালের ক্ষেত্রে পেনাল কোডে, তো এখানে সেকশন 70 মানে 70 তে আমরা দেখতে পাই যে অর্থদণ্ড আসামির মৃত্যুতেও মওকুফ হয় না। অর্থাৎ কোন আসামিকে যদি অর্থদণ্ড করা হয় সাথে সাথে জেল দেওয়া হয়, এখন দেখা গেল যে সে আসামি মারা গেছে, মারা যাওয়ার কারণে এমন হবে না যে তার কাছ থেকে যে অর্থ আদালত পাবে, মানে আদালতের মাধ্যমে অন্য পক্ষ যে পাবে, যে হচ্ছে মামলায় জিতছে, এখন এই আসামি মরার সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। আসামির যারা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকবে তাদের কাছে অর্থ আদায় করা যাবে, এটা বলছে সেকশন 7। ঠিক একইভাবে এরকম যে আমরা ভাবতেছি যে জাজমেন্ট ডেটরকে একবার জেলে নেওয়া হয়েছে, জেল থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে সে যে ডেপ্ট, সে যে দেনা আছে, দেনা কি মওকুফ হবে না, সে দেনাকে অব্যাহতি দেওয়া হবে না। জাজমেন্ট ডেটরের দেনা কোন অবস্থাতে মওকুফ হবে না, এটাই পরোক্ষভাবে এটা বলে। আবার আবার মনে করেন যে একটা লোককে অ্যারেস্ট করা হলো এই একটা ঘটনার 5 লক্ষ টাকা দেনা পরিশোধের জন্য। এখন তাকে কোর্ট কি করলো? তাকে রিলিজ করে দিল, তাকে মুক্ত করে দিল, মানে সে আটক ছিল, এখন তাকে মুক্ত করে দিছে, ওকে ফাইন, তাকে মুক্ত করে দিল। ঘটনা যেটা ঘটছে, এখন তাকে পুনরায় আবার ওই একই গ্রাউন্ডে একই কারণে একই কারণে আপনার রিঅ্যারেস্ট করা যাবে কিনা, গ্রেফতার করা যাবে কিনা, তাকে গ্রেফতার করা যাবে কিনা? উত্তর হচ্ছে না। তার মানে একবার যদি এই পেমেন্টের মামলা, সরি এক্সিকিউশনের জন্য পেমেন্টের ক্ষেত্রে জাজমেন্ট ডেটরকে গ্রেফতার করে, মানে আটক আদেশ দেওয়া হয়, মানে আটক করে রাখা হয়, সেই আটক থেকে সে যদি মুক্ত হয় তাহলে পরবর্তীতে তাকে রিঅ্যারেস্ট করা যাবে না। তার মানে স্পষ্ট এক্সিকিউশনের ক্ষেত্রে, ডিক্রি জারির ক্ষেত্রে রিঅ্যারেস্ট করা যায় না, পুনরায় গ্রেফতার করা যায় না। এটা হচ্ছে সেকশন 58 এর 2। সেকশন 58 এর 2। প্রশ্ন, যে ডিটেনশন থেকে, আটক থেকে মুক্ত হলেও
জাজমেন্ট ডেটরের অর্থ পরিশোধ মওকুফ হবে কিনা? উত্তর হচ্ছে না, যে অর্থ পরিশোধ করতে হবে এটা মওকুফ হবে না। এবার আমরা চলে যাই, এখানে পড়লে অনেক কিছু পড়া লাগে, আমরা আরেকটা সেকশন পড়বো, সেকশন দাদা আমার একটা প্রশ্ন ছিল দাদা। কোন? দাদা যদি আমি আসামিকে ধরে নিয়ে গেলাম, আসামি কারাগারে থেকেই মারা যায়, তাহলে তার যে গার্ডিয়ান আছে তাদের কাছে কি আমি টাকাটা দাবি করতে পারবো? ইভেন কি পুরোটাই দিতে হবে, পুরোটাই বা দিতে এটা হবে। কি আদালত? আপনি যদি রিলিঙ্কুইশ না করেন, আপনি যদি দাবি যদি ত্যাগ না করেন কিছু অংশের, পুরোটাই দিতে হবে। অথবা অথবা ব্যাপারটা এরকম হলো, আদালত দেখতেছে আপনার দরকার 10 লক্ষ টাকা, সাপোজ ওই মৃত ব্যক্তি যে প্রপার্টি রেখে গেছে, বাড়িঘর জি দাদা। বা সহায় সম্পত্তি যা রেখে হ্যাঁ, গেছে, সেটা আড়ি পাতিল সব বেচলো এবং মনে করেন 5 লাখ টাকা, তখন আপনাকে আদালত বলবে এখন কি আরবেন, এই লোকটা তো কিছু নাই, তো যা আছে আপনাকে সব দিয়ে দেওয়া হলো। অথবা আপনি যদি বলেন যে আর লোকটা, যদি তার কিছু নাই থাকে দাদা? আর যদি কিছু নাই থাকে, কিছু না থাকলে তো আসলে তার যতটুকু, পক্ষে যারা থাকবে বা আত্মীয় স্যার স্বজন কিছু যারা থাকবে তাদেরকে কি স্যার কিছু না থাকলে তো প্রপার। কিছু না থাকলে প্রপার, সেটা তো আছেই। মানে যত দূর সম্ভব আদায় করবে। আদালত আদায় করে দেবে, যত দূর সম্ভব। মানে এখন একেবারে কিছু নাই, একেবারে কিছু নাই তার মানে ধরেন সাপোজ আমার বাপের যদি কোনো সম্পত্তি না থাকে, আলটিমেটলি আমার কিছু থাকবে? থাকবে না। তো এখন হচ্ছে যে লোকটা মারা গেছে সে লোকটার বিন্দু মাত্র কিছু নাই, তাইলে আপনি সেখানে পাবেন না। ওই লোকটার যতটুকু সম্পত্তি থাকবে সম্পূর্ণ সম্পত্তি আপনার ওই বিক্রি করে আদালত ব্যবস্থা করে দিবে, যদি আপনি যদি সেটা যদি অর্থদণ্ড হয়ে থাকে। দাদা বুঝতে পেরেছি দাদা, ধন্যবাদ। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেকশন 61 এ স্যার 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 1 মিনিট স্যার, এটা প্রশ্ন ছিল। স্যার যদি অর্থদণ্ড দেওয়া হয় আর সেই জায়গায় যদি অর্থদণ্ড আমি পরিশোধ করতে না পারি, সেজন্য আদালত আমাকে কারাদণ্ড দিয়ে দিবে স্যার। না না, কারাদণ্ড তো দিবে, এখন প্রশ্ন আছে সে যদি মারা যায়, সে যদি মানে আপনি বলছেন যে কারাদণ্ডের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু আপনি যখন অর্থদণ্ড দিতে পারবেন না, আপনাকে 3 মাসের কারাদণ্ড দিল, দেখা গেল যে আপনি 15 দিন পরে মারা গেছেন, আমি 15 দিন পরে মারা গেলাম জেল খাটার পর, তখন তখন আমার আমার যে প্রপার্টি আছে বা আমার প্রপার্টি যারা দেখভাল করবে তাদের কাছ থেকে আদালত আদায় করে ওই বাদীকে দিবে, অর্থাৎ যে ডিক্রি হোল্ডার যে মামলা জিতছে তাকে দিবে। জি স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। আর যদি এরকম হয় যে আমার কাছ থেকে আপনি হোসেন 1 লক্ষ টাকা পাবেন, 1 লক্ষ টাকার বিনিময়ে আদালত আমাকে 2 মাসের জেল দিল, আমার 2 মাস জেল খাটা শেষ, মানে টাকাও মাপ। ঠিক আছে, আর যদি না খাটতে পারি, এর আগে মারা যায়, তাহলে আবার ওই ক্লেম করতে পারবে আর কি অর্থদণ্ডটা, এটাই তো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা ওই যখন উনি দেউলিয়া ঘোষণা করবে যে ডিগ্রি দায়ী উনি অ্যারেস্ট হচ্ছে, দেউলিয়া ঘোষণা করলো যে উনি দিতে পারছে না, তখন ওনাকে ওনার যে অ্যারেস্ট অর্ডারটা তুলে নেওয়া হবে, তা ছেড়ে দেওয়া হবে, কিন্তু তখন যে ডিগ্রি হোল্ডার, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা দাদা আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? আপনি যেটা বলছেন, দাঁড়ান, নাসরিন আপার যে প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে জাজমেন্ট ডেটর বলতেছে আমি তো ইনসলভেন্ট, আমি তো অসচ্ছল, সেই ধরনের ডকুমেন্ট গুলো আদালতের নিকট সাবমিট করলো। এখন সে টাকা পরিশোধ করবে কিভাবে? সে বলতেছে আমি ইনসলভেন্ট, ওকে ফাইন,
এখানে দুই ভাবে আদালত ডিসিশন দিবে। একটা হচ্ছে যে আদালত যদি দেখে যে না আসলে টাকা পয়সা কিছু দেওয়া সম্ভব, বা আদালত কোন একটা সিকিউরিটি মানে একটা সিকিউরিটি রাখার মতো একটা ব্যবস্থা আছে তার পক্ষ থেকে, তাহলে সে ধরনের অর্ডার দেবে। অথবা আদালত বলবে যেহেতু আপনি দেউলিয়া, আপনাকে জেল থেকে মুক্ত করছিলাম, না এখানে তো তাকে আটক করা হয় নাই, তাকে আটক করার জন্য যে অ্যারেস্ট অর্ডার, মানে তাকে আর অ্যারেস্ট করলো না, আলটিমেটলি তাকে আটকই করলো না, তাকে কিন্তু আলটিমেটলি আটকই করলো না। তখন বলবে ঠিক আছে আপনি যদি ইনসলভেন্ট, তো জেলের মধ্যে তো আপনার জেলের ভাত খাইতে তো কোনো সমস্যা নেই, তাহলে জেলে গিয়ে ভাত খান। মানে বুঝছেন, তখন তাকে আবার অ্যারেস্ট অর্ডার করে আবার ডিটেনশন দিয়ে রাখবে, তাকে তার সাজা হবে, এই তো। তার সাজা কিন্তু হবে। ডিগ্রি হোল্ডার, ওনার তো কোনো লাভ হলো না, উনি তো আর ওনার টাকাটা ফেরত পেলেন না, শুধু ওনার সাজা হইলো। ডিগ্রি হোল্ডারের লাভ কি? আপনি আমাকে একদিন জেল খাটাই তো আপনি 10 লক্ষ টাকার খুশি, এটাই তো ডিগ্রি হোল্ডারের লাভ। না, এখানে পাওনাদার তো সবাই বলাই তো আর আছে, সেই লাভ না। এখানে বলা আছে ডিগ্রি হোল্ডার যেভাবে চাবে আদালত সেভাবে পদক্ষেপ নেবে, এটা তো স্যার একটা জায়গায় বলা আছে না? না, বলা আছে এখানে যখন অর্ডারটা বাতিল করা হবে তখন ডিগ্রি হোল্ডার তো কখনই চাইবে না যে আদালতের কাছে তো ডিগ্রি হোল্ডার অবশ্যই চাইবে তার পাওনা টাকাটা ফেরত। সেই জন্যই তো উনি এই জারি মামলাটা করছেন। এই জন্য তো জানি এই জন্য জারি মামলাটা করছেন। তখন ওনাকে তো উনি তো আর টাকাটা দিতে পারছে না, সেইটাই জানতে চাইছি যে উনি তো টাকাটা দিতে পারছেন না, উনি দেউলিয়া হয়ে গেছে, তখন কি হবে? দেউলিয়া হলে দুইটা উপায়। একটা হচ্ছে যে যতটুকু সম্ভব তার কাছ থেকে সিকিউরিটি আদায় করবে, বা যতটুকু সম্ভব তার কাছ থেকে অ্যামাউন্ট আদায় করবে, আর যতটুকু অ্যামাউন্ট সে দিতে পারবে না সেটার জন্য তাকে জেলের মধ্যে মানে তার কাছে অ্যারেস্ট অর্ডার দেওয়া হবে, তাকে গ্রেফতার করবে এবং আটক করে রাখবে। আচ্ছা, উনি সাজা পাবে, এটাই। হ্যাঁ সাজা পাবে। দাদা, ওকে, দাদা এবার হচ্ছে আমরা দাদা। 61। হ্যাঁ তুহিন ভাই। তুহিন ভাই, ওকে। সেকশন 61 ধারা 61তে বলছে পার্শিয়াল এক্সেম্পশন অফ এগ্রিকালচারাল প্রোডিউস বা প্রোডাক্টস, যেটাই বলি, অর্থাৎ হচ্ছে কৃষি পণ্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো এটা জানি যে এক্সিকিউশন হতে পারে কি ভাবে, মানে মোডস অফ এক্সিকিউশনের যে পদ্ধতিগুলো আছে সেখানে আমরা 5টা ওয়ে দেখছিলাম। 5টা ওয়ের মধ্যে একটা ছিল যে বাই অ্যাটাচমেন্ট এন্ড সেল, মানে ক্রোক করে এবং হচ্ছে সেল করার মধ্য দিয়ে, ক্রোক এবং সেল। আরেকটা হচ্ছে যে মানে ক্রোক ছাড়াই সেল, তার মানে সেখানে আমরা ক্রোক একটা পাই, অ্যাটাচমেন্ট পাই, ঠিক না? তো অ্যাটাচমেন্ট মানে কি, আদালত বিবাদী সম্পত্তিটা, জাজমেন্ট ডেটরের সম্পত্তিটা তার আন্ডারে নিয়ে যাবে, আদালতের আন্ডারে নিয়ে যাবে, এবং যতটুকু সম্ভব ডিগ্রি হোল্ডারের দেনা পাওনা বা সম্পত্তি দেনা পাওনা সেটা পরিশোধ করার চেষ্টা করবে। ওকে, সেকশন 61 যেটা বলছে যে গভর্নমেন্ট একটা কাজ করতে পারে। গভর্নমেন্ট মনে করেন যে তার অফিসিয়াল গেজেটে বলতে পারে যে এই প্রোডাক্টগুলো, এই এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো অ্যাটাচমেন্ট করা যাবে না, এই এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো আপনার কৃষি পণ্য কি করা যাবে না, অ্যাটাচ করা যাবে না, ক্রোক করা যাবে না। এবং এখানে গভর্নমেন্ট তো এভাবে বলবে না, গভর্নমেন্ট বলবে যে ফর দ্য সাপোর্ট অফ দ্য জাজমেন্ট এন্ড ডেটর এন্ড হিজ ফ্যামিলি, অর্থাৎ হচ্ছে এই জাজমেন্ট ডেটর এবং তার ফ্যামিলির মেইনটেনেন্সের জন্য
যেই পরিমাণ কৃষি পণ্য দরকার সেই পরিমাণ কৃষি পণ্যকে ডিসচার্জ করা হবে, এক্সেমশন দেওয়া হবে ফ্রম লায়াবিলিটি টু অ্যাটাচমেন্ট অর সেল ইন এক্সিকিউশন অফ এ ডিটি। সাপোজ হচ্ছে মনে করেন এক ব্যক্তির ধান হয় 100 মণ, এই ব্যক্তি মামলায় হেরে গেছে, কিন্তু মামলায় হেরে গেছে, এখন দেখা গেল এই ব্যক্তি মামলা হেরে গেছে, এই ব্যক্তির কাছ থেকে টাকা পাবে 10 লাখ, ডিগ্রি হোল্ডার টাকা পাবে 10 লাখ। তো এই জাজমেন্ট ডেটরের ফ্যামিলির এবং তার নিজের ভরণ পোষণের জন্য এই ধান লাগে মনে করেন যে 50 মণ, মানে তার ফ্যামিলির সাপোর্টের জন্য 50 মণ ধান লাগে পরবর্তী চাষাবাদ পর্যন্ত। মানে এই বছর ধান হয়েছে না, পরবর্তী বছর আবার ধান হবে না, পরবর্তী ধান হওয়ার আগ পর্যন্ত, মানে 1 বছর। তো এই 1 বছরের ফসল, মানে 1 বছর না ঠিক, মানে 1 বছর 1 ইয়ার শব্দটা উল্লেখ করে নাই, বলছে পরবর্তী বছর পর্যন্ত, মানে পরবর্তী হারভেস্ট করা পর্যন্ত, চাষাবাদ করা পর্যন্ত, ফলন পর্যন্ত। তো দেখা গেল তার 50 মণ লাগে।